আমার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে সেদিন আমার স্বামী আমাকে ডিভোর্স দেয়। বাড়ি ভর্তি মানুষের সামনে বলে, যদি কাবিনের টাকা নাও তাহলে ছেলেকে পাবা না। আমি তখন এক বাক্যে বলে, আমার কোনো টাকা পয়সা লাগবে না, আমি শুধু ছেলেটাকেই চাই। তার হাতে পায়ে ধরে অনুরোধ করে বলেছিলাম, আমি তো আপনার আগে পরে কোনো কাজে বাধা দিই, তাহলে আমাকে অযথা ছেড়ে দিচ্ছেন কেন? আমি কোথায় যাব আপনি তো জানেনই। আমি আপনার কাছে স্ত্রী মর্যাদা কখনো চাইবো না, শুধু আমার বাচ্চাটার একটু খরচ দিয়ে। সে তখন বলে, এ আপদ আমার ঘাড়ে আমি রাখতে পারবো না, আমি যাকে বিয়ে করব সে সতীনের সংসার করতে পারবে না। এক কাপড় নিয়ে ওই দিন আমার ছেলে কিনে ওই বাড়ি ছেড়ে আমি চলে আসি। আমার ছেলেকে অন্যের বাসায় কাজ করে মাটি কেটে তাকে আমি বড় করেছি, লেখাপড়া শিখিয়েছি। আমার সেই ছেলে বড় লোকের মেয়ে বিয়ে করে বৌমার সামনে আমাকে পরিচয় দিচ্ছে আমি ওদের বাসার কাজের আন্টি। বিয়ের পর থেকে আমি দেখতেছিলাম আমার স্বামী বিভিন্ন নারীতে আসক্ত। এক এক দিন এক এক নারীর সঙ্গে অবাধ মিলামিশা করতো। কয়েকবার সে ধরাও পড়েছে, আমার নিজে চোখে দেখা। এগুলা যখন আমার মা বাবাকে বলতাম, তারা বলতো, একটু টাকা ইনকাম বেশি করে, ছেলে মানুষ একটু থাকতেই পারে, এগুলা মানিয়ে নাও তুমি। মা বাবাকে বলে কোনো কাজ হতো না। সে আমাকে বেধরও পিটাতো, চুলের মুষ্টি ধরে লাথি মারতো, যেখানে যখন মন চায় মানুষের সামনেও আমাকে মারতো। আমার আস্তে আস্তে এগুলো সয়ে নেওয়ার অভ্যেস হয়ে গিয়েছিল। সে অনেক টাকা ইনকাম করতো, কিন্তু আমাকে ভাত কাপড়ে খুবই কষ্ট দিত। সে শুধু সবসময় স্মার্ট সেজে থাকতো আর নারীদের পিছনে টাকা নষ্ট করতো। আমার মা বাবাকে যখন বলতাম আমার ভাত নাই, আমি কষ্ট করে, আমাকে ধরে মারে। একটা কথাই তারা বলে, মেয়ে মানুষ এত অধৈর্য হলে চলে না, একটু মানিয়ে নিয়ে তো একটা বাচ্চা হলে তো ঠিক হয়ে যাবে। আমি তাদের কথা মতো শ্বশুর বাড়ি মানুষেরাও বলতো, একটা বাচ্চা নাও বউ, তাহলে ঠিক হয়ে যাবে। আমিও ভাবি, আল্লাহ যদি একটা সন্তান দেয়, বাচ্চার মুখের দিকে তাকিয়ে মনে হয় আমার স্বামী ভালো হয়ে যাবে। আমার কোলে আলো করে একটা ছেলে সন্তান আসে। আমার ছেলে হওয়ার পর আমার উপর অত্যাচার আরো বেড়ে যায়। আমার বাচ্চা হয়ে যাওয়ার পর আমার স্বামী প্রতিনিয়ত আমাকে আরো বেশি মারতো আর বলতো, তোকে কেমন দেখা যায়, তুই তখন বুড়ি হইস, আমি যাদের সাথে সম্পর্ক করি তাদের কাছে তুই পায়ের কাছেও যেতে পারবি না। আমাকে একটা শ্যাম্পু এনে দিত না, ক্রিম তো দূরের কথা, মাঝে মাঝে ভাত থাকতো তরকারি থাকতো না, আলু ভাতটাই বেশি খেতে হতো। সে অনেক টাকা ইনকাম করতো, কিন্তু আমাদের কোনো দায়িত্ব পালন করতো না। এভাবে আমি শুয়ে নিয়েছিলাম সেখানে। আমার বাবা মাকেও একটা সময় বলা আমি বন্ধ করে দেই। তাদের কাছে বললে একটা কথাই বলতো, মেয়ে মানুষ এত অধৈর্য হলে চলে না, মেনে নে, তোর বাচ্চা হলে ঠিক হবে। বাচ্চা হয়ে যাওয়ার পরে যখন অত্যাচার বেড়ে যায়, তখন আমার ভাইরা বলতো, তোর বাচ্চার দায়িত্ব কে নিবে, তোকে নামরে এনে আর এক জায়গায় বিয়ে দিই, তোর বাচ্চাকে কে খাওয়াবে। যখন এগুলা বলতো তখন আর কিছুই আমি বলতাম না। তার এইরকম অনৈতিক কাজ কাম দেখে আমার অভ্যেস হয়ে গিয়েছে। এভাবেই কাটতেছে আমার বিয়ের 10 বছর। হঠাৎ করে একদিন আমার স্বামী এসে বলে, আমি তোকে তালাক দিব। তার কথা শুনে মনে হচ্ছিল আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। আমি জানি এ বাড়ি থেকে চলে গেলে আমার বাবার বাড়িতে আমার কোনো ঠাই হবে, কারণ আমার ভাইয়েরা ওই রকম মানুষ না যে আমাকে বসে বসে খাওয়াবে। আমি তাকে বলি, কেন আপনি আমাকে তালাক দিবেন? আমি তো আপনি যা করেন আমি সবই মেনে নিয়েছি, আমি তো আপনাকে কোনো বাধা দেইনি। সে তখন বলে, আমি অনেক মেয়েদের সাথে সম্পর্ক করেছি, কিন্তু এরকম ভালো আমি কাউকে বাসতে পারিনি। আমি যাকে বিয়ে করবো এখন তাকে আমি ভালোবেসে ফেলেছি। আর সে বলেছে, তোকে তালাক না দিলে সে আমাকে বিয়ে করবে না, ও সতীনের সংসার করতে পারবে না। আমি তখন তাকে বলে, আমি স্ত্রী মর্যাদা কখনোই চাইবো না, আপনি আমাকে যেখানে রাখবেন আমি সেখানেই থাকবো, শুধু আমার বাচ্চাটার একটু খরচ দিয়ে। সে বলে, এই বোঝা আমি বইতে পারবো না, এজন্য আমি তোকে তালাক দিব। তোর ছেলের খরচ বহন করব, ওই খরচ দিয়ে তুই খাবি, আমি পারবো না তোকে খরচ দিতে। এটা বলেই আমার মা বাবাকে ডেকে পাড়ার কয়েকজন মানুষের সামনে সে আমাকে তালাক দেয়। ওই দিনও আমি কান্না করি আর বলি, আপনি আমাকে ছেড়ে দিয়েন না, আপনি শুধু আমার বাচ্চার খরচ দিয়ে, তাই হবে, আমি কখনো স্ত্রী মর্যাদা চাইবো না। আমার চোখের পানি, আমার আত্মনা আমার স্বামীর কান পর্যন্তই পৌঁছায়নি, তার মায়া লাগেনি। তখন আমার স্বামী বলে, যদি কাবিনের টাকা চাও তাহলে ছেলে পাবা না, দুইটার ভিতরে একটা বেছে নিতে হবে। আমি এক বাক্যে বলি, আমার কোনো টাকা পয়সা লাগবে না, শুধু আমার ছেলেকে চাই। আমি মা, সন্তানের উপরে কোনো কিছুই নাই। আমার ভাইয়েরা বারবার বলতেছিল কাবিনের টাকার কথা, হয়তোবা তারা টাকাটা আত্মসাৎ করতো, কিন্তু না, আমার সন্তানের উপরে আমার কোনো কিছুই ছিল না। এক কাপড় ওই বাড়ি থেকে আমার মা ভাই বোনের সাথে বাড়িতে চলে আসি, আমার বাবার বাড়িতে। আসার সাথে সাথে আমার ভাই বলে, এদের বোঝা আমরা টানতে পারবো না। আমি যাওয়ার পর থেকে আমার ভাইয়েরা আমার বাবা মার খরচ বন্ধ করে দেয়। ওখানে আমি 15 দিন ছিল, 15 দিন মনে হয় 15 বছর। আমি 7-8 দিনই না খেয়ে থেকেছি। আমার বৃদ্ধ মা বাবা আমার জন্য কষ্ট করেছে, তারা কেন আমার জন্য কষ্ট করবে, এটাও মেনে নিতে পারতাম। ভাইয়েরা তো ক্যাটক্যাট করতো, ভাবিরা আরো বেশি বলতো। ঘর থেকে সকালে বের হলে সরাসরি বলতো, এই পারুল, ঘর থেকে এত বের হইস না তো, তোর মুখ দেখলে আমাদের শুভ কাজ নষ্ট হয়ে যায়। আপন ভাবি ডিভোর্স মনে হয় আমার একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। গ্রামের একটা মানুষের সহযোগিতায় চট্টগ্রাম ছেড়ে আমি ঢাকায় আসি। ঢাকায় এসে কোনো কাজ কাম পাচ্ছিলাম না। আমি 8 পাস করেছি আগের, চাকরি বাকরি করতে চাইলে হাংরিগুলো আমাকে ভোগ করতে চাইতো। ডিভোর্সি মানে আমার কোনো চরিত্রের মূল্য নাই। সবাই বলতো, একটা রাত খুশি কর, কত টাকা লাগবে, তোকে রানী করে রাখবো, শুধু একটা রাত আমাকে খুশি কর। হাংরিগুলো মনে করেছে আমি ডিভোর্সি মানে আমি একটা চরিত্রহীন নারী। কোনো কাজ পাইনি, বাধ্য হয়ে রাজমিস্ত্রি কাজ করা আমি শুরু করে দেই। 1 তলা থেকে 5 তলা মাথায় করে সিমেন্টের বস্তা বালু নিয়ে যেতে হতো। যে টাকা
টাকা ইনকাম করতাম, ওই টাকা 100 টাকা দিয়ে ছেলের জন্য খাবার দাবার আনতাম, আর 200 টাকায় জমা করতাম। বাসা ভাড়া দিতে হবে, ছেলের স্কুলের বেতন, আমি রাজমিস্ত্রি কাজ করতাম, মাটি কাটার কাজ করতাম, যখন যেটা পেতাম। একদিন আমি বসে থাকতাম না। আমি 2-3 কেজির বেশি কখনো চাল কিনিনি। এতটুক চাল কিনতাম যেন আমার ছেলের পেটটা ভরে ভাত খেতে পারে। আমার ছেলের চাওয়া পাওয়া আমি কখনো অপূর্ণ রাখি। আর আমি বেশিরভাগ সময় পানি আর আলু সিদ্ধ করে খেতাম। আলুর দাম একটু কম ছিল, চালের দাম একটু বেশি। চাল কিনলে তো তরকারি লাগবে, এজন্য আমি আলু সিদ্ধ খেয়ে বেশিরভাগ সময়ই থাকতাম। হঠাৎ 1-2 দিন ভাত খেতাম, আর বেশিরভাগ সময়ই এগুলা খেয়ে থাকতাম। আমার ছেলেটাকে বুকে জড়িয়ে ধরে আমি সব সময় একটা কথা বলতাম, বাবা তোমাকে অনেক বড় হতে হবে, তোমার মার কষ্ট তোমাকে দূর করতে হবে। ছেলেকে খেয়ে না খেয়ে লেখাপড়া শিখাই। কিন্তু আমার ছেলে যত দিনে দিনে বড় হচ্ছিল, ওর বাবার কিছু প্রতিচ্ছবি ওর মধ্যে আমি খুঁজে পাচ্ছিলাম। আমি যে রাজমিস্ত্রি কাজ করতাম, আমার ছেলের বিলাসিতা কম ছিল না। স্কুলে বড়লোক বন্ধুরা যা পড়বে তাকে ওর পড়তে হবে, স্কুলে বড়লোক বন্ধুরা ঘড়ি কিনলে ওকে ঘড়ি কিনতে হবে। এসে আমার সাথে খুব চাপাচাপি করতো। আমি সবসময় ভাবতাম ছেলে ছোট, বোঝে না, বড় হলে ঠিক হয়ে যাবে। আমি কিস্তি তুলে তুলে ছেলের চাওয়া পাওয়া পূর্ণ করতাম। কিন্তু ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট, খুব মেধাবী ছাত্র। ওর আচরণ দেখে যে বাসায় থাকতাম সবাই বলতো, পারুল এই ছেলে তোমাকে কখনো দেখবে না, তোমার চেহারা সুন্দর, তোমার বয়স কম, বিয়ে করো, দ্বিতীয় সংসার করো, এই ছেলে দেখো তোমার স্বামীর মতো হবে, তোমাকে কখনো দেখবে না। কিন্তু আমি ভাবতাম আমার ছেলে কখনো এমন হবে না। আমি তো মা, আমি সবকিছু ছেড়ে দিয়েছি এই বাচ্চার জন্য আমি শুধু বেঁচে থাকা। এই বাচ্চাকে ছাড়া আমি কিভাবে থাকবো? ওর বাবাও তো ওকে ছেড়ে দিয়েছে। আমি যদি আর একটা বিয়ে করি আমার বাচ্চার কি হবে? এটা ভেবে দিনের পর দিন আমার কষ্ট, কঠোর পরিশ্রম আমার সন্তানকে মানুষ করা। আমার ছেলে যখন এইচএসসি পাশ করলো, তারপর তার বায়না হলো সাইকেল নিবে। মা তুমি মাটি কাটার কাজ ছেড়ে দাও, আমি কলেজে কি মুখ দেখাবো? তখন আমিও ভাবতাম ঠিকই তো, আমার ছেলে কলেজে কিভাবে মুখ দেখাবে? আমি মাটি কাটার কাজ ছেড়ে দিয়ে মানুষের হাতে পায়ে ধরে গার্মেন্টস একটা ঝাড়ুদারের চাকরি নেই। আমি যে টাকা বেতন পেতাম, আমার ছেলের চাহিদা তার চাইতেও দ্বিগুণ ছিল। সে সাইকেল কিনবে, বড়লোক বন্ধুদের সঙ্গে উঠা বসা, তার মোবাইল লাগবে, এগুলো আমার কাছে চাইতো। কিন্তু তার কোনো চাওয়া পাওয়াই আমি অপূর্ণ রাখিনি। আমি একটা বড় মাছ কিনে আমার ছেলেকে ভেজে খাওয়াতাম। আমি কত বছর যে মাছ খাইনি আমার ঠিক মনে পড়ে না। আমি যে বাসায় থাকতাম সবাই বুঝাতো, তোমার মা এত কষ্ট করে, তুমি তখন বড় হইছো, একটু কিছু করলেও তো পারো। কিন্তু আমার ছেলে এগুলো কানেই নিত না। আমার ছেলেকে আমি কখনো বলিনি বাবা তুমি কিছু করো। আমি সবসময় চাইতাম আমার ছেলে বড় হোক, লেখাপড়া শেষ করুক, তারপর নিজের পায়ে দাঁড়া। আমার ছেলে যেন তার বাবাকে দেখিয়ে দেয় আমার মাকে আমি রানী করে রেখেছি। আমি এই আশায় বুক বেঁধে থাকি। প্রতিনিয়ত কঠোর পরিশ্রম, 2টা কাপড় দিয়ে বছর পার করে দিতাম। এভাবে দিন কাটতেছিল আমার ছেলে যখন ইন্টারে লেখাপড়া করে তখন একটা মেয়েকে পছন্দ করে। আমাকে একটু একটু বলেছিল, তবে আমি বলি বাবা আগে লেখাপড়াটা শেষ করো, তুমি অনেক ছোট, আমরা বস্তিতে থাকি, আমরা গরিব মানুষ, বড় লোকের মেয়েদের সঙ্গে আমাদের যায় না। কিন্তু আমার ছেলেকে ওরা অনেক পছন্দ করেছে। আমার ছেলে বিয়ে করে এসে আমাকে বলে মা আমি বিয়ে করেছি। তারপরও আমি কিছু বলিনি, শুধু বলেছি বাবা ওরা কি জানে যে আমরা গরিব মানুষ? আমার ছেলেকে দেখলে কেউ বুঝবে না যে ও গরিবের সন্তান, আমার পেটে সন্তান। ওর মা ওকে মাটি কেটে রাজমিস্ত্রি কাজ করে মানুষ করেছে, কারণ তার পোশাক আশাক, তার কোনো কিছু আমি অপূর্ণ রাখিনি। তারপর ও বিয়ে করে ফেলে, তখন আমি আর কিছু বলিনি, কারণ আমি বললেও হয়তো বা আমার ছেলের কাছে খারাপ হয়ে যেতাম। আমার ছেলে বলে মা আমি তো আর এই বস্তিতে থাকতে পারবো না, আমার এখন স্ত্রী আছে। ও তখন ইন্টার পাস করে অনার্স ভর্তি হয়েছে। এখন দিনে দিনে আমার বয়সও বাড়তেছে, শরীরে বিভিন্ন রোগও আমার দেখা দিচ্ছে। খেতে না খেতে শরীর আমার বড্ড দুর্বল। অফিসে স্যারেরা আমাকে চাকরিতে রাখতে চায় না, বলে পারুল তুমি এই বয়সে অনেক বেশি দুর্বল, নিজে না খেয়ে ছেলেকে খাওয়াও যে, একদিন দেখবে এই ছেলেই তোমাকে দেখবে না। আমার ছেলে বিয়ে করার পর 1 দিন 2 দিন পর আসতো। একটা পর্যায়ে আমার ছেলে আশা কমিয়ে দেয়। আমি এই পর্যন্ত বিয়ের 3 মাস আমার ছেলের বউকে দেখিনি। একদিন বললাম বাবা একটু বৌমাকে এনো না দেখবো, তখন আমার ছেলে বৌমাকে আনে, তবে আমাদের বাসায় না, আমাদের বাসা থেকে অনেক দূরে রাস্তায়। বলে মা তুমি তাড়াতাড়ি আসো, তোমার বৌমাকে দেখলে। আমি গাড়ির কাছে যাই, আমার ছেলে প্রাইভেট কারে গ্লাসটা নামিয়ে দেয়। বৌমা মার্শাল্লাহ একটা রাজকন্যা, বড় লোকের মেয়ে তো, উত্তরার স্থানীয় মেয়ে। বৌমার মুখে হাত দিয়ে বললাম মার্শাল্লাহ মা তুমি কত সুন্দর। বৌমা তখন মুস্কি হেসে দিল আর বললো আন্টি আপনি অনেক ভালো। আমি যখন বলবো আমি তো তোমার আন্টি না, আমি তোমার শাশুড়ি, আমার ছেলে তখন আমার মুখ চেপে ধরে আর বলে বৌমার সামনে, আন্টি না, আমাদের বাসায় আমি ছোটবেলা থেকে কাজ করে তো আমাকে কোলে পিঠে করে মানুষ করেছে, এজন্য আন্টি সবসময় আমার মার পরিচয় দেয়, তুমি আবার মনে করো না নীলা। আমার ছেলের কথা শুনে মনে হয় ওখানে আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। আমার ছেলে কি বলে ওর আমি আন্টি, ওদের বাসায় কাজ করি। এই লাইভ স্টোরিটা দ্বিতীয় পার্টের জন্য অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে।